হ্যাঁ, তোমাদের কি এখনো এই প্রবলেম হচ্ছে এটা করতে গিয়ে অ্যাসাইনমেন্টটা? আচ্ছা, অ্যাসাইনমেন্ট ইজি। স্যার এখন সমস্যা হচ্ছে স্যার এখানে যে 04 পয়েন্টটা স্যার এটা টেম্পারেচারটা নিয়ে স্যার এটা যদি দাঁড়াও আমি আহ, এটা নিয়ে স্যার ও আসলে একই জিনিস না, ওই জিনিসটাই তো। হ্যাঁ হ্যাঁ, বলো কি এখানে প্রবলেম স্যার হচ্ছে? কনফিউশন হচ্ছে স্যার T04 এর টেম্পারেচার T04। স্যার আপনার স্ক্রিনটা ফাঁকা আছে ও, স্ক্রিনটা? মানে স্যার ও, স্ক্রিন দেখতেছো না? না ও ডিসপ্লে ফাটা হুম, তাহলে স্যার ট্রায়াল বেসিসে স্যার আমি হচ্ছে T04 এর টেম্পারেচারটা স্যার যেমন এখানে যেমন 150 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আমাদের জন্য তো রোল অনুসারে চেঞ্জ হয়েছে স্যার তো এখন 04 এর টেম্পারেচার স্যার 150 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে করছিলাম স্যার তো রেজাল্টটা মানে কিছুটা একুরেট আসে মানে কিছু 04 এর সাথে 142434 এর মিল অ্যানালিটিক্যাল, আছে স্যার তুমি অ্যাকুরেট কিভাবে বুঝবা? এইটার এই যেমন যে এটার একটা ইয়ে হলো কি, যে ভ্যালিডেশন করার ইয়ে নাই আর কি। স্যার এখন মানে সাবসিকুয়েন্ট যে পয়েন্ট গুলো আছে স্যার 142434 সেগুলোর সাথে যদি মিল থাকে স্যার তাহলে বলা যাবে না স্যার এটা হচ্ছে না। এটাই ঠিক আছে। হুম। আচ্ছা হ্যাঁ, তুমি তোমাদের এই যে এই পয়েন্টের টেম্পারেচারটা নিয়ে প্রবলেম হচ্ছে, জি স্যার এটা না T04? আচ্ছা, প্রবলেমটা হওয়ার কারণটা কি? প্রবলেমটা হওয়ার কারণটা কি? আমাদের আননোন হলো 9টা। আমাদের আননোন হলো 9টা, সো উই শুড হ্যাভ 9 ইকুয়েশনস না? সরি, 9 না তো, 9 ইন্টু গভর্নিং ইকুয়েশনস। তো গভর্নিং ইকুয়েশনস এটার জন্য একটাই, সো 9 ইকুয়েশনস, তাই তো? স্যার এজ এর পয়েন্টের গুলোর জন্য ইকুয়েশন হবে না না, এজের পয়েন্ট মানে আমরা তো 9টা আননোন আমাদের। হ্যাঁ হ্যাঁ, এজের পয়েন্ট গুলোর জন্য ইকুয়েশন হবে। এই যে স্যার এইটা 12টা না এখানে না স্যার ইনসুলেটেড ইকুয়েশন না, এটা যে বাউন্ডারি কন্ডিশন আর কি। স্যার ইনসুলেটেড এর যে পয়েন্ট গুলো স্যার 01 02 03 সেগুলোরও তো ইকুয়েশন লাগবে না হলে তা ওই 11 এর গুলো তো বের হবে ওগুলোকে আমরা কি ইকুয়েশন বলবো? আহ, স্যার আপনি যে আপনার যে এক্সাম্পল 3 ম্যাথটা আছে স্যার আপনার স্লাইডে আমাদের তো এই যে এইগুলা আননোন, যাই হোক, এটা হ্যাঁ আমরা মানে ইকুয়েশন বলে যাই বলি, মানে আমাদের তো বের করতে হবে এইগুলা আননোন নোডস। হ্যাঁ, স্যার আর আমিও জানতাম স্যার 9টা ইকুয়েশনই কিন্তু স্যার আপনার যে এক্সাম্পল 3 যে ম্যাথটা আছে স্যার স্লাইডে হ্যাঁ, সেখানে আপনি লিখছেন যে স্যার লাস্টেই লিখছেন যে উইথ 16 unknowns and 16 ইকুয়েশন তো ওখানে 16 হওয়া কথা ছিল স্যার 12টা কিন্তু অ্যাকচুয়ালি 4টা আপনি স্যার ওই নোডের ইনসুলেটেড পয়েন্ট গুলো ধরছেন
এখানে কিন্তু অঙ্কে তোমার বলা আছে ইন্টেরিয়র নোটস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে আমি যদি এই যে এটাকে বলি ধরো এই যে এটা এটা কত 1 2 3 4 1 2, হ্যাঁ আমি যদি হলো ধরো 4 2 এটাকে ধরো এই যে 50 থেকে বললাম, তাই না? এটা কিন্তু আমি একটা ইকুয়েশন বলি, এটা তো একটা ইকুয়েশনই আসলে, হ্যাঁ এটা তো একটা ইকুয়েশনই, কিন্তু এটা সাউন্ড। জি 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 ভালো আছেন, জি জি। হ্যালো। জি স্যার। হ্যাঁ মানে সরি আমার একটা মানে জরুরি ফোন কল ছিল বুঝছো, আমি এমনি ফোন ধরি না, কিন্তু এটা একটু ধরতে হয়েছে আর কি। কি হলো? হুম। আচ্ছা তাহলে ধরো এই যে এই যে T42, হ্যাঁ তাই না? তাহলে এই T40 কনস্টিটিউটিভ এটা কিন্তু বাউন্ডারি কন্ডিশন, তাই না? বাউন্ডারি কন্ডিশন। তাহলে এটাকে যদি তুমি একটা ইকুয়েশন ধরো, তাহলে দিস ইজ ইকুয়েশন। তাহলে এই যে এইটাও কিন্তু এটাও কিন্তু আহ, হচ্ছে তোমার এই যে এই যেগুলো বলতেছে এগুলো হলো বাউন্ডারি নোটস, হ্যাঁ বাউন্ডারি নোটস।
তাহলে এইগুলোর উপরে যে এই যে এগুলো তো মানে এগুলোর তো একটা ইয়ে গিভেন মানে ইনডিরেক্টলি, তাই না? বাউন্ডারি নোটস এর এগুলো গিভেন dt by dx at x equals to 0 equals to 0, তাই না? এটা তো গিভেন। তাহলে বাউন্ডারি নোটের কিন্তু ইন সাম সেন্স বাউন্ডারি নোটের ভ্যালুগুলো গিভেন। হ্যাঁ, এখান থেকে যে ইকুয়েশনটা আসবে সেটা অ্যাকচুয়ালি আমরা আননোনের ইয়েতে ধরতেছি না আর কি, আননোন হিসেবে মানে আমাদের আননোন হলো এইগুলো সলভ করার জন্য, এইগুলো আমাদের সলভ করার ইন্টিরিয়র নোটস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমরা সাম সলভ করতে পারছো কোথায় নাকি? ওই তুমি কি বললা, এটা এটা ঠিক আছে, তোমার লজিক ঠিক আছে যে তুমি যে এটাকে আম, এই যে এই নোটটা, এই নোটটা যে 150 ধরছো, দিস ইজ ওকে, এই লাইনেই তো আছে, সো 150 ধরতেই পারো। স্যার তাহলে কি ধরে ম্যাথ করতে পারবো স্যার এটা যদি আমি পরে কেন, পরে তুমি ভুল ধরো নাই তো, মানে ধরে যে ম্যাথ করতে পারবা, তুমি তো এই লজিক্যাল অ্যাসাম্পশন তোমার হয় নাই তো, এটা ঠিক আছে তো, মানে যে তাহলে সেটা অনুসারে তাহলে কি আমি T0 0 0 ডিগ্রি আর T0 4 150 এভাবে করলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এটা 150 ঠিক আছে, আর এটা হ্যাঁ এটা 0 ঠিক আছে, ইয়েস, আচ্ছা পারফেক্ট, ওকে, ঠিক আছে, জি স্যার। ইউ হ্যাভ ইউর রিজনিং। হ্যাঁ, ঠিক আছে, তাহলে করা যাচ্ছে। জি স্যার ইনশাল্লাহ আজকে রাত 12টার মধ্যে পেয়ে যাবেন। না, আমি কালকে দেখলাম যে এখানে একটু ডিসকাশন দরকার, এই জন্য একবার কিভাবে তোমাদের এটার সলিউশন পাঠাবো, এই জন্য আর ভাবলাম যে আজকে ক্লাসে আলাপ করব। আমিনুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, হ্যালো,
জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের জন্য তো একটা মানে একটা ব্যাড নিউজ আছে না, জানো তো? জি স্যার, শুনেছি একটু আগে। এই যে আমাকে এখনই আমার এক কলিগ ফোন দিলেন আর কি। আচ্ছা আমরা আম, আচ্ছা তো এই টপিকটা গতকাল পড়িয়েছি তাই না? প্রেসার ভেলোসিটি কাপলিং ফর ইনকম্প্রেসিবল ফ্লো। এখানে শেষের দিকে আমি এটা মানে শেষ করে তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি কি বুঝতে পারছো কিনা। বললা যে তেমন একটা বুঝো নেই, তাই তো? এন্ড কি অবস্থা মানে ভিডিও টিডিও যদি দেখে থাকো মানে আম, কি কি অবস্থা মানে কি কালকের মতোই অবস্থা নাকি কি কি বলবো আমি কি এটা একটু একটু রিপিট করব? একটু বলো, রিপিট করব? মানে প্রেসার ভেলোসিটি কাপলিংটা কেন লাগতেছে, এটা এটা কি মানে এই যে প্রেসার ভেলোসিটি কাপলিং এটা কেন লাগতেছে, এটা কি আহ, আবার বলতে হবে? জি স্যার, একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি বলি, হ্যাঁ আবার রিপিট করতেছি যে অ্যাকচুয়াল ফ্লোজ আর কম্প্রেসিবল ফ্লো, হ্যাঁ অ্যাকচুয়াল ফ্লোজ আর কম্প্রেসিবল ফ্লোজ, এবং অ্যাকচুয়াল ফ্লো সলিউশনের নিয়ম হলো গিয়ে যে um, all the three basic equations, that is continuity equation, momentum equation and energy equations, necessary to be solved simultaneously to obtain a complex solution. তাহলে অ্যাকচুয়াল ফ্লোজ আর কম্প্রেসিবল ফ্লোজ, এবং এই অ্যাকচুয়াল ফ্লো সলভ করার জন্য আসলে দিস ইজ এ নেসেসিটি টু সলভ কন্টিনিউটি, momentum and energy equation along with some additional equations simultaneously. Additional equations simultaneously, এটা হলো মেইন ইয়ে। কিন্তু এটা করতে গিয়ে আসলে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক মানে কমপ্লিকেটেড হয়ে যায়। আর সিএফডি ইঞ্জিনিয়ার্স অলওয়েজ সিক ফর সিম্পলিফিকেশন। হ্যাঁ মানে একজন লার্নেড সিএফডি ইঞ্জিনিয়ারের কাজ হলো গিয়ে যে প্রবলেমটাকে কত টাকা সিম্পলিফাইড করা যায় উইথ সাম ইন্টেলিজেন্ট অ্যাসাম্পশনস। সো প্রথম এইটা হলো গিয়ে যে দেখা যায় যে আমরা ফ্লোটাকে যদি যদি ইনকম্প্রেসিবল অ্যাসিউম করতে পারি, দেয়ার ইজ নো সাচ ফ্লো অ্যাজ ইনকম্প্রেসিবল। হ্যাঁ, ইন রিয়ালিটিতে কোনো ইনকম্প্রেসিবল ফ্লো এক্সিস্ট করে না। বাট in many engineering applications, in so many engineering applications, if incompressible flow assumption is made, it produces less than 2 to 3% error in the solution with several orders of magnitude simplicity in the solution, or reduction, several orders of magnitude reduction in the solution. মানে সলিউশনটা আমার several orders of magnitude রিডাকশন হবে। ঠিক আছে, সলিউশনটা সেভারাল অর্ডারস অফ ম্যাগনিটিউড রিডাকশন হবে, কিন্তু এরর হবে আমার 2 to 3% এরর। সো মেনি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস। তাহলে একজন ইঞ্জিনিয়ার হিসেবে ইঞ্জিনিয়ারদের কাজ হলো কি অলওয়েজ অপটিমাইজেশন। সো আমরা ওই ধরনের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন গুলোকে ফ্লোটাকে ইনকম্প্রেসিবল ধরি, হ্যাঁ ইনকম্প্রেসিবল ধরে করি। ওকে, এটা হলো একটা রিজন যে আমরা কেন ইনকম্প্রেসিবল ফ্লো ধরি। আচ্ছা, ইনকম্প্রেসিবল ধরি তাহলে আমাদের রিডাকশন হচ্ছে। আচ্ছা কিভাবে হচ্ছে? হচ্ছে হলো কি নাম্বার ওয়ান, যে যখনই আমরা একটা ফ্লোকে ইনকম্প্রেসিবল ফ্লো ধরি
তখনই ওই যে এডিশনাল ইকুয়েশন বলতে এই যে স্টেট ইকুয়েশন পি ইকুয়ালস টু রো আর টি প্লাস তোমার টার্বুলেন্ট ইকুয়েশন, রিয়েল ফ্লো ইজ টার্বুলেন্ট, হ্যাঁ, টার্বুলেন্ট ইকুয়েশনস, এই জিনিসগুলো, এই জিনিসগুলোতে যেটা হয়, আচ্ছা ইনকম্প্রেসিবল ফ্লো ধরার আরেকটা আছে, তোমরা এটা বোধহয় জানো ফ্লুইড মেকানিক্স থেকে, মানে কোন একটা ফ্লোর ম্যাক নাম্বার যদি লেস দেন 0.3 হয়, হ্যাঁ, কোন একটা ফ্লো ইয়ের সিস্টেমের যদি ম্যাক নাম্বার লেস দেন 0.3 হয়, তাহলে এটাকে আমরা সেফলি ইনকম্প্রেসিবল ফ্লো ধরতে পারি, মানে দ্যাট ইজ এররটা সেখানে ওই 3 to 5% এর নিচে থাকে আর কি, ঠিক আছে, ম্যাক নাম্বার। এটা এটা একটা ক্রাইটেরিয়া যে ফ্লোটাকে আমরা কিভাবে এই যে জাস্ট আমাদের ইচ্ছা মতো ধরলেই হবে না, ফ্লোটাকে কখন আমরা ইনকম্প্রেসিবল ধরতে পারবো এই এই বেসড অন ম্যাক নাম্বার। তাহলে ইনকম্প্রেসিবল ফ্লো হলে যেটা হয়, এই যে আমাদের যে নেসেসিটি টু সলভ দ্য ইকুয়েশন সাইমালটেনিয়াসলি, এটা আমাদের হয়ে যায়, এই নেসেসিটিটা অ্যাবলিশ হয়ে যায়, বিকজ দ্য মানে দ্য কন্টিনিউটি অ্যান্ড মোমেন্টাম ইকুয়েশনস and energy equations are decoupled, decoupled, that is আমাদের we can solve the energy equations independent of the continuity and Navier-Stokes equations। তাহলে যখন আমাদের continuity and Navier-Stokes বা momentum equations লাগতেছে আমরা সেটা সলভ করতেছি, আর যখন আমাদের এনার্জি ইকুয়েশনস লাগতেছে তখন সেটা সলভ করতেছি। কখন কোনটা লাগতেছে? সাধারণত তোমার প্রেসার, ভেলোসিটি, হ্যাঁ, প্রেসার, ভেলোসিটি, ডেনসিটি, এগুলো সলভ করা হয় এই কন্টিনিউটি আর নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ইউজ করে, আর টেম্পারেচার, হিট ট্রান্সফার, এগুলো সলভ করা হয় এনার্জি ইকুয়েশন ইউজ করে। দিস ইকুয়েশনস ক্যান বি সলভ ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি করতে গেলে দেয়ার ইজ এ রিডাকশন ইন দ্য নাম্বার অফ ইকুয়েশন এট এ টাইম, হ্যাঁ, নাম্বার অফ রিডাকশন এট এ টাইম। কিন্তু এভরি কি বলবো, এভরি অ্যাডভান্টেজ কামস এট এ প্রাইস, বা এভরি প্রফিট কামস এট এ প্রাইস, হ্যাঁ, তাহলে এই যে এই অ্যাডভান্টেজটা সে দেয় ইন দা কি বলবো, at the cost of some difficulty, at the cost of some other difficulty। ডিফিকাল্টিটা কি? ডিফিকাল্টিটা হলো কি, আমরা যদি কন্টিনিউটি আর মোমেন্টাম ইকুয়েশনটা দেখি, তাহলে কন্টিনিউটি এবং মোমেন্টাম ইকুয়েশনের যে ঘটনাটা ঘটতেছে, যে দেখো আমরা যদি মোমেন্টাম ইকুয়েশনটা দেখি বা এই যে নেভিয়ার-স্টোকস ইকুয়েশন, এখানে আননোন কি আছে? এখানে আননোন আছে হলো ইউ ভি ডাব্লিউ, হ্যাঁ, ইউ ভি ডাব্লিউ, আর আননোন আছে পি, আননোন আছে পি। তাহলে তিনটা ইকুয়েশন ইউজ করতে আমরা চারটা জিনিস সলভ করতে পারবো না। সো ইউজুয়ালি আমরা মোমেন্টাম ইকুয়েশনটা ইউজ করি হলো গিয়ে টু ডিটারমিন থ্রি ভেলোসিটি কম্পোনেন্টস ইউ ভি ডাব্লিউ। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য পি? পিটা কোত্থেকে সলভ করব? পিটা সলভ করবো, ধরো আরেকটা ইকুয়েশন আমাদের আছে কন্টিনিউটি ইকুয়েশন, এতে এখানে পি নাই, পি ইজ অ্যাবসেন্ট। সো হাউ টু সলভ ফর দ্য পি? এখানে একটা ঝামেলা আছে যে এখানে আমাদের তিনটা ইকুয়েশন থেকে আমরা ইউভি ডাব্লিউ সলভ করলাম, আর আরেকটা ইকুয়েশন আমাদের আছে এখানে থেকে যে পিটা সলভ করে, এখানে পি ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে, দিস ইজ এ প্রবলেম, হ্যাঁ, দিস ইজ এ প্রবলেম হিয়ার। সো হাউ টু লিঙ্ক পি ইন দ্য মোমেন্টাম ইকুয়েশন with the continuity equation so that P has an implied solution, implied solution। তাহলে পিটাকে কিভাবে লিংক করব? তাহলে পিটা মানে এই পিটাই এই ইকুয়েশনের পি, মানে পি এখানে নাই, একটা ভার্চুয়াল পি কিভাবে এখানে ইন্ট্রোডিউস করা যায়? তাহলে ভার্চুয়াল পিটা আমরা কিভাবে ইন্ট্রোডিউস করতেছি? ভার্চুয়াল পিটা আমরা ইন্ট্রোডিউস করতেছি যে প্রথমে এই ইকুয়েশন গুলোকে আমরা উই স্টার্ট উইথ এ গেস্ট ভ্যালু অফ পি, গেস্ট ভ্যালু অফ পি, এবং এটাকে বলতেছি আমরা পি স্টার, মানে জাস্ট এটা বাই কনভেনশন আমরা পি বলতে পারি, বাট বাই কনভেনশন এটাকে বলা হয় পি স্টার, গেস্ট পি স্টার। তাহলে একটা পি স্টার ধরে এই তিনটা ইকুয়েশনই পি স্টার ধরে আমরা এই ইকুয়েশন গুলো থেকে ইউভি ডাব্লিউটা সলভ করলাম, ঠিক আছে, ইউভি ডাব্লিউটা সলভ করলাম, ইউ স্টার ভি স্টার ডাব্লিউ স্টার, হ্যাঁ, সলভ করলাম।
তারপর আমরা এই ইউ স্টার ভি স্টার মানে এগুলো কিন্তু ডিপেন্ডস অন দি পি স্টার, এগুলো এখানে আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে দেখলাম যে এটা 0 থেকে কতটুকু ডিভিয়েট করে। হ্যাঁ, এটা 0 থেকে কতটুকু ডিভিয়েট করে, ডিপেন্ডিং অন দি ডিভিয়েশন এই এখানে আমরা এই স্টার গুলো অ্যাপ্লাই করলাম। তারপর ডিপেন্ডিং অন দি ডিভিয়েশন we we set an improved p star, improved p star, that is এটা হলো p star প্লাস ধরো del p প্লাস মাইনাস del p, ওল্ড এটা ধরো নিউ, তাহলে নিউ p star ইকুয়ালস টু ওল্ড p star প্লাস মাইনাস ডেল মানে ডেল্টা p আমরা অ্যাডজাস্ট করলাম, করে আবার আমরা এটাকে সলভ করলাম, করে এটাকে আবার এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, এন্ড দিস প্রসেস রিপিটস। এই যে এই জিনিসটাকে বলা হয় সেমি ইমপ্লিসিট মেথড ফর প্রেসার লিঙ্কিং। ঠিক আছে, সেমি ইমপ্লিসিট মেথড ফর প্রেসার লিঙ্কিং, হ্যাঁ, প্রেসার লিঙ্কড ইকুয়েশনস বা সিম্পল সিম্পল মেথড। যারা এইভাবে তোমার এই ইনকম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে তোমার দুটো ইকুয়েশন সলভ করা হয় এইভাবে লিঙ্ক করে। হ্যাঁ, সিম্পল এই কাপলিংটা দরকার হয়, সিম্পল কাপলিং। আচ্ছা, এইটাই কতদিন পড়াইছি গত ক্লাসে। আর একটা জিনিস দেখাইছি যে আমরা তো ধরো মানে একটা যখন আননোন বের করি, এই যে প্লেটের এক্সাম্পলটাই যদি যাই, হ্যাঁ, এই যে প্লেটের এক্সাম্পলটা হ্যাঁ, এরকম আমরা কতগুলো নোড নিলাম, তাই না? অ্যাকচুয়ালি আমরা কিন্তু বের করতে চাই সলিউশনটা আমাদের এই নোডগুলোতে, হ্যাঁ, নোডগুলোতে। তো মেশ করা হয় কি এই নোডের অ্যারাউন্ডে, মানে নোডটাকে সেন্টার করে, হ্যাঁ, নোডটাকে সেন্টার করে। তাহলে নোডটাকে সেন্টার করে এরকম মেশ করা হয়। তাহলে আমরা যদি সলিউশনটা নোটে বের করি, বাট আমাদের এই প্রত্যেকটা নোটের চারপাশে এরকম মেশ করা হয়, হ্যাঁ, মেশ করা হয়। তো আমরা যদি এরকমই থাকি, মানে যেটা আমাদের আলটিমেট অবজেক্টিভ সেরকমই যদি আমরা রাখি, যে নোডেই আমরা সলিউশনটা বের করি, নোডেই আমরা কমপ্লিট সলিউশনটা বের করি, পি ইউ ভি ডাব্লিউ টি, হ্যাঁ, এগুলো যদি আমরা এই নোডে বের করি প্রত্যেকটা সেলের, এইটাকে বলা হয় সেল, হ্যাঁ, এগুলোকে বলা হয় সেল। তাহলে সেলের সেন্টারে যদি বের করি, তাহলে এই ধরনের সলিউশনকে আমরা বলি কোলোকেটেড গ্রিড সলিউশন, হ্যাঁ, কোলোকেটেড গ্রিড। কিন্তু ইন সাম কেসেস ইট প্রডিউসেস ওই যে অসিলেশন, হ্যাঁ, অসিলেশনটা কি? অসিলেশনটা হলো টু অ্যান্ড ফ্রো মোশন অ্যাবাউট দি ট্রু সলিউশন, মানে ট্রু সলিউশনে সে অ্যাপ্রোচ করে না, মানে সে অনেক বেশি হয়ে যায়, অনেক কম হয়ে যায়, মানে অসিলেট করতে থাকে, হ্যাঁ, অসিলেট করতে থাকে। সো অসিলেশন, টু প্রিভেন্ট দি অসিলেশন or to increase the stability, there is another technique in the solution which is called staggered grid solution, by staggered grid scheme. Staggered gridটা কি? Staggered grid হলো গিয়ে যে আমরা এই সলিউশন গুলো মানে আমাদের এই যে নোডের অ্যারাউন্ডেতে আমরা এটা করলাম, সেলটা করলাম, এই সেলটা করলাম, এই সেলটা মানে এটা হলো এইটাকে বলি যে এই চারপাশের যে মেশটা, এটাকে আমরা বলি ফেস অথবা এজ অথবা ওয়াল, হ্যাঁ, ফেস 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 সেল ফেস। একটা হলো সেল সেন্টার, নোডটা হলো আমার সেল সেন্টার, আর এটা হলো সেল ফেস, হ্যাঁ, সেল ফেস। তাহলে এখানে যেটা করা হয় যে তোমার স্কেলার কোয়ান্টিটিস সাচ অ্যাজ প্রেসার, টেম্পারেচার, ডেনসিটি যদি আমাদের মানে বের করতে হয়, ডেনসিটি আসলে আমাদের তো ইনকম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে লাগে না। সো প্রেসার, টেম্পারেচার এই দুটো বের করা হয় হলো গিয়ে এইরকমই এই সেন্টারে, হ্যাঁ, এই সেন্টারে বের করা হয়।
but fluxes and the vector quantities are calculated at the cell faces মানে এখানে এই সেল ফেসে ক্যালকুলেট করা হয় এটাকে বলা হয় স্ট্যাগার্ড গ্রিড স্ট্যাগার্ড গ্রিড এতে এটা কমে যায় তোমার মানে সেল ফেসে মানে কি এই যে তোমার হয়তো এই নোডটা তো দেখা যায় যে এখানে এই ফেস এই নোডে মানে আরেকটা বাড়তি ভার্চুয়াল নোড সেল ফেস একটা ভার্চুয়াল নোড নেওয়া হয় এবং এখানে সলিউশনটা করা হয় হলো গিয়ে তোমার ফ্লাক্স অর ভেক্টর কোয়ান্টিটিস তাহলে এটাকে বলা হয় staggered grid solution staggered grid solution এতে কি হচ্ছে এতে আমাদের কম্পিটিশনাল এফোর্টটা বেড়ে যাচ্ছে বাট অসিলেশনটা কমে যাচ্ছে এবং উই গেট তোমার কি বলবো স্টেবল সলিউশন স্টেবল সলিউশন আচ্ছা তোমাদের তো আমি আরেকটু 5টা মিনিট নিয়ে এটা একটু জাস্ট ইন্ট্রোডিউস করে দিই কারণ এটা বোধহয় তোমাদের এর আগে শেষ না মানে নেক্সট উইক তো কোনো ক্লাস নাই না স্যার হ্যাঁ তাহলে মানে এরপরের উইক কি ক্লাস তাই না 1 উইক ব্রেক জি আচ্ছা আমি একটু 5টা মিনিট সময় নিয়ে একটু বলে দিই নাহলে তোমাদের ওই বন্ধের পরে যে আমরা ওই অ্যানসিসটা শুরু করব অ্যানসিসের জন্য এই জিনিসটা না হলে অ্যানসিসটা একটু ইনকমপ্লিট থেকে যাবে হ্যাঁ একটু বলে শেষ করে দিই 2 মিনিট মানে আমি পুরোটা পড়াবো না শুধু একটু প্রিএমবলটা দিয়ে শেষ করে দিই মানে এটা পড়াবো না আমি শুধু এটা বলে দিই The majority of flows in nature and engineering are turbulent. ঠিক আছে? The majority of flows in nature and in engineering systems are turbulent. ঠিক আছে? তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমরা যে ইঞ্জিনিয়ারিং সিস্টেমগুলো নিয়ে ডিল করি অথবা ন্যাচারাল সিস্টেমগুলো স্টাডি করি সেখানে almost all cases are turbulent cases. Very few laminar cases exist. So, সবগুলোই turbulent. তাহলে আমরা যে রিয়েল ফ্লো সিমুলেট করব সিএফডি তে সিএফডি এর কাজ কি সিএফডি কিন্তু থিওরিটিক্যাল না সিএফডি হলো একটা নিউমেরিক্যাল এক্সপেরিমেন্টেশন নিউমেরিক্যাল এক্সপেরিমেন্টেশন তাহলে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল কাজই করতে চাইবো সিএফডি তে সো প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে আসলে আমরা প্র্যাকটিক্যাল সিস্টেম নিয়ে ডিল করতেছি এবং আমরা এই যে জানলাম এখন যে প্র্যাকটিক্যাল সিস্টেমস আর টার্বুলেন্ট সিস্টেমস ঠিক আছে টার্বুলেন্ট সিস্টেমস তাহলে প্র্যাকটিক্যাল সিস্টেমস আর টার্বুলেন্ট সিস্টেম দ্যাট ইজ whenever we have to deal with the practical systems we have to deal with the turbulent systems turbulent systems এই যে আমরা যে মানে এর আগে যে মোমেন্টাম ইকুয়েশন মানে কন্টিনিউটি ইকুয়েশন মোমেন্টাম ইকুয়েশন আর হলো তোমার এনার্জি ইকুয়েশন এনার্জি ইকুয়েশন এই যে তিনটা ফান্ডামেন্টাল ইকুয়েশন বারবার বলতেছি এই কন্টিনিউটি ইকুয়েশনের তোমাদের মনে আছে কিনা যে আমি একটা ইকুয়েশন বললাম যে মোস্ট জেনারেলাইজড ফর্ম অফ দি কন্টিনিউটি ইকুয়েশন অ্যাপ্লিকেবল ফর এনি ফ্লুইড ফিজিক্যাল ফ্লুইড সিস্টেম ঠিক আছে ওই মোস্ট জেনারেলাইজড ফর্ম তোমাদের মোমেন্টাম ইকুয়েশনের এক জায়গায় আমি বলছি যে দ্য মোস্ট জেনারেলাইজড ফর্ম অফ দি momentum equation applicable for any physical fluid flow system এভাবে এনার্জি ইকুয়েশনেরও মোস্ট জেনারেলাইজড ফর্ম আছে তাহলে মোস্ট জেনারেলাইজড ফর্মগুলোকেই আমরা যেটা করতেছি যেমন ধরো মোমেন্টাম ইকুয়েশনকে আমরা কি করি মোমেন্টাম ইকুয়েশনে আমরা ধরে নিছি যে নিউটনিয়ান ফ্লুইড তারপরে ইনকম্প্রেসিবল ফ্লো এবং ওইখানে আরেকটা জিনিস আছে আমি তখন বলিনি তো জাস্ট স্কিপ করে গেছি ল্যামিনার ফ্লো নিউটনিয়ান ফ্লুইড ইনকম্প্রেসিবল ফ্লো ল্যামিনার ফ্লো এই তিনটা অ্যাসাম্পশন ধরলে কিন্তু মোমেন্টাম মোস্ট জেনারেলাইজড মোমেন্টাম ইকুয়েশন বিকামস নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ঠিক আছে আমরা যে এই নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ইউজ করতেছি সেটা আসলে অ্যাপ্লিকেবল ফর নিউটনিয়ান ফ্লুইড ইনকম্প্রেসিবল ফ্লো ল্যামিনার ফ্লো সো ইনকম্প্রেসিবল ফ্লো কিন্তু ইনকম্প্রেসিবল ফ্লো
সো নর্মাল ফ্লো যেহেতু কম্প্রেসিবল ফ্লো এবং টার্বুলেন্ট, কিন্তু আমরা ওই ফান্ডামেন্টাল ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন অর এনার্জি ইকুয়েশন যদি ইন ইটস মোস্ট জেনারেলাইজড ফর্ম ইউজ করি, তাহলে উই ক্যান সলভ অলসো ফর টার্বুলেন্ট ফ্লো। মানে ওই ইকুয়েশন গুলো দিয়েই আমরা টার্বুলেন্ট ফ্লো সলভ করতে পারবো। কিন্তু ঘটনা হলো গিয়ে যে টার্বুলেন্ট ফ্লো ইজ ক্যারেক্টারাইজড বাই দুটো জিনিস। হ্যাঁ, টার্বুলেন্ট ফ্লো ইজ ক্যারেক্টারাইজড বাই দুটো জিনিস, যেটাকে বলা হয় সাইজ এবং টাইম। হ্যাঁ, ফ্লো টাইম, এই দুটো জিনিস। মানে তোমার এই দুটো জিনিসকে একবারে বলে হলো গিয়ে স্কেল। হ্যাঁ, স্কেল মানে সাইজ স্কেল এবং টাইম স্কেল। এই দুটো জিনিস টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে ভ্যারিয়েশনটা অনেক। হ্যাঁ, ভ্যারিয়েশনটা অনেক। যেমন একটা টার্বুলেন্ট ফ্লোতে ওই ফ্লো পার্সেল মানে ফ্লুইড পার্সেল, এটার একটা সাইজ হতে পারে এরকম একটা ছোট্ট সাইজ, আবার একটা ফ্লো স্ট্রাকচার সাইজ হতে পারে পুরোটা জুড়েই। হ্যাঁ, পুরোটা জুড়েই। মানে আমরা যদি ধরো অনেক বড় একটা সিস্টেম ধরি, তাহলে পুরো সিস্টেমের ডাইমেনশন ধরে একটা ফ্লুইড পার্সেলের সাইজ হতে পারে, আবার একটা জাস্ট একটা ডট এরকম একটা সাইজ হতে পারে। তাহলে এই যে হিউজ সাইজ ভেরিয়েশন, ঠিক আছে। আচ্ছা, আর টাইম স্কেল যে একটা হয়তো এটা ভাঙতে এটা অনেকক্ষণ ধরে এই ফ্লুইড পার্সেলটা ভাঙতে থাকবে। আবার এই যে ফ্লুইড এটা হয়তো ফুস করে চলে গেল 1 মিলি সেকেন্ডে, এটা অ্যাবলিশ হয়ে গেল ফ্লুইড পার্সেলটা। মানে দ্যাট ইজ কল্ড, এটা হলো গিয়ে তোমার ডিসিপেশন। হ্যাঁ, এই যে চলে যায়, যে ধ্বংস, যেটাকে বলে ডিসিপেশন। তাহলে আচ্ছা, আমরা আর এত কথা বলবো না। হ্যাঁ, আমরা এখনই র্যাপ আপ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। দ্যাট ইজ টার্বুলেন্ট ফ্লোতে এই স্কেল ডিফারেন্সটা, হ্যাঁ, স্কেল ডিফারেন্সটা ইন সাইজ এন্ড টাইম অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। মানে এই যে স্মল স্ট্রাকচার বলতে স্মল সাইজ, লার্জ স্ট্রাকচার বলতে হলো লার্জ সাইজ। হ্যাঁ, লার্জ সাইজ। আমরা এটা পরে ডিটেইলিং বলবো। আজকে শুধু এটুকুই বলতেছি যে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে তোমার এই সাইজের ভ্যারিয়েশন, মানে ফ্লুইড পার্সেলের সাইজের ভ্যারিয়েশন আর ফ্লুইড পার্সেলের টাইমিং ভ্যারিয়েশনটা এত বেশি যে যদি আমরা মোমেন্টাম, মানে যে নর্মাল আমাদের স্ট্যান্ডার্ড ফান্ডামেন্টাল ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন ইন দেয়ার মোস্ট জেনারেলাইজড ফর্ম ইউজ করতে চাই, তাহলে আমাদের এই গ্রিড সাইজ, হ্যাঁ, গ্রিড সাইজ এবং টাইম স্টেপ এত ছোট করতে হবে যে আমাদের, ঠিক আছে, গ্রিড সাইজ এবং টাইমিং স্কেল এত ছোট করতে হবে যে আমাদের এই এখনকার দিনে মানে আজ পর্যন্ত স্টেট অফ দ্য আর্ট সুপার কম্পিউটার ক্যানট সলভ ফর ইভেন সিম্পল ইঞ্জিনিয়ারিং সিস্টেম। ঠিক আছে, বা সিম্পল যে ন্যাচারাল সিস্টেম, মানে আমরা যদি একটা সিম্পল ইঞ্জিনিয়ারিং সিস্টেম বা তোমার ন্যাচারাল সিস্টেম, টার্বুলেন্ট সিস্টেম, যদি আমরা ওই ফান্ডামেন্টাল আমাদের যে বেসিক তিনটা ইকুয়েশনস আছে সেগুলো দিয়ে সলভ করতে চাই, তাহলে ডিউ টু দেয়ার হিউজ সাইজ ভেরিয়েশন, মানে টাইম স্টেপ ভেরিয়েশন, আমাদের এত বেশি লাগবে, মানে সেল নাম্বার লাগবে এবং এত বেশি টাইম স্টেপ লাগবে, দ্যাট ইজ কম্পিউটেশনাল টাইম লাগবে, মানে এত বেশি ইটারেশন লাগবে যে স্টিল প্রেজেন্ট স্টেট অফ দ্য আর্ট সুপার কম্পিউটার ক্যানট সলভ ইট ফর এ রিয়েল টার্বুলেন্ট সিস্টেম। ঠিক আছে, তাহলে হোয়াট টু ডু, আমাদেরকে তো কিছু একটা করতে হবে। তাহলে ইঞ্জিনিয়ার্স অলওয়েজ গো ফর অপটিমাইজেশন। তাহলে ইঞ্জিনিয়াররা এটা অপটিমাইজ করে কিভাবে? ইঞ্জিনিয়াররা অপটিমাইজ করে আমরা যে নর্মালি যে কন্টিনিউটি ইকুয়েশন, যেটা মোস্ট জেনারেলাইজড ফর্ম না, স্ট্যান্ডার্ড ফর্ম, তারপরে যে নেভার-স্টোকস ইকুয়েশন, হ্যাঁ, নেভার-স্টোকস ইকুয়েশন, এগুলো আমরা ওই যে তোমার এই যে ইনকম্প্রেসিবল ফ্লো এগুলোর জন্যই করি, মানে নর্মাল ইকুয়েশনটাই সলভ করি। আর গ্রিড সাইজও আমরা স্ট্যান্ডার্ড সাইজই রাখি, কিন্তু ওই ইউজ সাম মডেলিং ইকুয়েশনস। হ্যাঁ, মডেলিং ইকুয়েশনস ফ্রম এক্সপেরিমেন্টস, আমরা এক্সপেরিমেন্ট থেকে নিয়ে কিছু মডেলিং ইকুয়েশন এখানে ফিট করি।
তাহলে ওই মডেলিং ইকুয়েশন ফিট করলে কি হয় যে উই ক্যান ইউজ দ্য সিম্পলিফাইড ইকুয়েশনস, উই ক্যান ইউজ দ্য সিম্পলিফাইড গ্রিড, উই ক্যান ইউজ লেস ইটারেশন, and we can solve for the problem with the existing computational facilities. ঠিক আছে, with existing computational facilities. তাহলে আমাদের প্রেজেন্টে কম্পিউটেশনাল রিসোর্স দিয়ে যদি আমরা সলভ করতে চাই, আমাদেরকে এই এতে মানে এই টার্বুলেন্স মডেলিং এ যেতেই হবে। মানে টার্বুলেন্স মডেলিং মানে কি? টার্বুলেন্স মডেলিং মানে হলো গিয়ে যে মানে ইনসার্টিং সাম এডিশনাল ইকুয়েশনস ফ্রম দি এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট করে করে কিছু এমপিরিক্যাল রিলেশন বলতে তোমরা বোঝো তাই না? ফোর্থ ইয়ারে না তোমরা রিলেশন বোঝো তো? জি স্যার। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে করে বিভিন্ন প্যারামিটারের মধ্যে রিলেশনশিপ বের করে, হ্যাঁ, ওই যে রিগ্রেশন করে ইয়ে করে কার্ভ ফিটিং করে, তাহলে ওই এমপিরিক্যাল রিলেশনশিপ অ্যাড করে এই সলভ করা হয়। দিস ইজ কল্ড টার্বুলেন্স মডেলিং। হ্যাঁ, সো যে কথাটা বলে আমি শেষ করতে চাই সেটা হলো গিয়ে এই ফ্রম দিস ডিসকাশন তোমরা কি বুঝলা যে আমরা যদি আমাদের স্ট্যান্ডার্ড গ্রিড, স্ট্যান্ডার্ড টাইম স্টেপ মানে নাম্বার অফ ইটারেশন মানে লেস নাম্বার অফ ইটারেশন, আমাদের যে এক্সিস্টিং এই যে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে যদি আমরা বা এখনকার যে মানে সুপার কম্পিউটার ইউজ করে যদি রিয়েল ফ্লো সলভ করতে চাই, তাহলে ডু উই নিড দ্য টার্বুলেন্ট মডেলিং অর নট? কি বুঝলাম? টার্বুলেন্স মডেলিং কি দরকার নাকি দরকার নাই? স্যার দরকার, অবশ্যই দরকার আছে। কাজে আমরা যখনই সিএফডি তে রিয়েল ফ্লো সলভ করতে যাব, আমাদের ওই এডিশনাল মানে নরমাল ইকুয়েশন তো থাকবে, বেসিক ইকুয়েশন, উই হ্যাভ টু ইউজ টার্বুলেন্ট ইকুয়েশনস। ঠিক আছে, টার্বুলেন্স ইকুয়েশন আমাদের ইউজ করতে হবে, মানে টার্বুলেন্স মডেলিং আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় এডিশনাল ইকুয়েশনস বা মডেলিং ইকুয়েশনস। ঠিক আছে, এটা দিয়ে আমি আজকে শেষ করে দিই। তোমরা একটু তোমরা যারা যারা একটু অ্যানসেসটা বন্ধের পর পর আমি যখন বলবো, হ্যাঁ, যারা বুঝতে চাইবা যে আমি বলতেছি আর তোমরা বুঝতেছো, তারা একটু এই যে পেজ 61 থেকে এই যে বাউন্ডারি কন্ডিশন, হ্যাঁ, এই বাউন্ডারি কন্ডিশনটা এই যে পেজ 61 থেকে পেজ 70, পেজ 61 থেকে পেজ 70, হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ দোস্ত, হ্যাঁ হ্যাঁ ভালো আছি দোস্ত। দোস্ত আমি তোমার একটা মিনিট পরে ফোন দিই, হ্যাঁ, আমি যে একটু ক্লাস নিতেছি। হ্যাঁ, এইটা আমিও জানি না, মানে আমি একটু আগে খবর শুনছি তো, তো মানে আনবে কিনা এটি আচ্ছা আমি আসলে আমি তোর জানাবো না। তো এমনি ভালো আছিস তো? মানে আমি এখনো খবর জানি, দেখি আমি ইমেলটা চেক করে তোকে জানাবো না। আচ্ছা, এমনি তো সবকিছু ভালো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, জি জি জি, আচ্ছা জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ এই 61 থেকে 70, হ্যাঁ, একটু তোমরা একটু মানে পড়ে এসো, তাহলে দেখতে পারবে কি, মানে তাহলে আমি যখন এনসিসটা এইটা একটু মানে এটা না হলেও হবে, কিন্তু এইটা পড়ে ফেললে মানে শুধু রিডিং যদি পড়ে ফেলো, শুধু রিডিং, জাস্ট একটু রিডিং পড়ো 61 থেকে 70, তাহলে দেখবে আমি যখন এনসিসে গিয়ে মানে এটা হলে তোমরা এনসিসটা পুরোটা বুঝতে পারবো, মানে আমি যা দেখাবো মোটামুটি পুরোটা বুঝতে পারবো। আর এটা না হলে একটা গ্যাপ থেকে যাবে। হ্যাঁ, কাজে একটু এই যে 60 পেজ 60 থেকে 70 পর্যন্ত একটু তোমরা একটু রিডিং পড়ে নিও। হ্যাঁ, আর অ্যাসাইনমেন্টটা কি আজকে রাতের মধ্যে জমা দিয়ে দিবা, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করি। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ।